নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য এবং তারেক রহমানের আশাকে বিলম্বিত করার জন্য একই সঙ্গে দুইটা ঘটনা ঘটানোর জন্য হাদিকে জীবন দিতে হয়েছে। এনসিপি এবং জামাত একত্রিত হওয়াটা এনসিপি এবং জামাত দুই দলের জন্যই ক্ষতিকর হবে। এখন বিএনপিকে হ্যান্ডেল করতে হবে দুইটা বিরোধী দলকে। একটা বিরোধী দল হলো মানে পার্লামেন্টে থাকবে জামাত ইসলামী, তারা কিন্তু বিএনপিকে এক চুল ছাড় দিবে না। আবার মাঠের বিরোধী দল সেটা হবে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। কথার পিঠে কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যথারীতি আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, একেবারে ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তরও নিশ্চয়ই সংক্ষিপ্ত করে দিলে তাহলে ভালো হবে। সেটা হলো যে তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে কি তার আসার ক্ষেত্রে যে অনিশ্চয়তা ছিল যে তিনি আসবেন না, সেটা নিশ্চিত হলো? নির্বাচন কি নিশ্চিত হলো? নির্বাচন অনুষ্ঠানটা? দেখেন, এই নির্বাচনটা অনুষ্ঠানের ক্ষেত্রে একটা গোষ্ঠী সবসময় সক্রিয় ছিল, যাদের এই নির্বাচন অনুষ্ঠানটাকে বিলম্বিত করা যায়, প্রলম্বিত করা যায় অথবা বাতিল করা যায়। এটা বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে মূলত একটা গোষ্ঠী ছিল। তারা মাঝে মাঝে মনে হচ্ছিল তারা প্রবল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছিল তাদের দাপট বেড়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে মনে হচ্ছিল তারা বোধহয় তাদের সেই লক্ষ্যে সাফল্য লাভ করবে। কিন্তু তারেক রহমান আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, সেই গ্রুপটা তারেক রহমান আসার পর যে মানুষের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে উচ্ছ্বাস, যে আলোচনা, যেরকম নড়াচড়া হচ্ছে, এই প্রেক্ষিতে সেই গোষ্ঠীটা উপলব্ধি করতে পেরেছে যে এখন সেটা তাদের জন্য সহজ হয়তো হবে না। এবং আমি মনে করি যে এখন নির্বাচনটা মানে একদম আনঅ্যাভয়েডেবল, মানে নির্বাচনটাকে অ্যাভয়েড করা, নির্বাচনটাকে বাতিল করা আর কোনো সুযোগই নাই। এবং আমি এটাও মনে করি, আমার হয়তো বলবেন যে আমি এখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছি কিনা, বলতে পারেন, কিন্তু আমি এটা মনে করি যে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য এবং তারেক রহমানের আশাকে বিলম্বিত করার জন্য একই সঙ্গে দুইটা ঘটনা ঘটানোর জন্য হাদিকে জীবন দিতে হয়েছে। হাদিকে যে হত্যা করা হয়েছে, এটা হাদির সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতার কারণে নয়। হাদিকে হত্যা করা হয়েছে এই ধরনের মিশনকে সাকসেসফুল করার জন্য, যে এটা দেখার পর তারেক রহমান আসবেন না অথবা আসতে দেরি করবেন। অপরদিকে এটাকে কেন্দ্র করে দেশে এমন একটা অস্থিরতা তৈরি হবে, এমন একটা অরাজকতা তৈরি হবে যে সরকার বলবে যে এখন নির্বাচন করার পরিবেশ নেই। এবং তারা কিন্তু তারা চেষ্টাও করেছে, যেদিন মারা গেছে, মারা যাওয়ার খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে তাণ্ডব চলেছে দেশ জুড়ে, এটা কিন্তু খুব সহজে হয়নি। অনেকদিন মানে আমি দেখিনি এরকম যে একই দিনে লিডিং দুটো পত্রিকাকে আগুন দেওয়া, ভবনে আগুন দেওয়া, সাংবাদিকদিকে পুড়িয়ে মারার একটা প্রচেষ্টা। লুটপাটের কথা বাদ দেন আপনি, কিন্তু সাংবাদিক যদি পুড়িয়ে মারার যে ব্যাপারটা, এটা তো ছিল। ডেইলি স্টারে তো ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয়নি কেন? মানে যাদের ওরা মারা যাওয়ার পরে আসবে। এই যে বিষয়গুলো, এইগুলি কিন্তু ওই নির্বাচনকে বাতিল করার জন্য, ভণ্ডুল করার জন্য করা হয়েছে, ওটা আমি মনে করি। যে কারণে নাহিদ ইসলামকে আমরা বলতে শুনেছি যে সরকারের মধ্যে একটা অংশের সঙ্গে জড়িত ছিল বলে উনি অভিযোগ করেছেন। সেই অভিযোগের কোনো জবাব কিন্তু আমরা এখনো পাইনি। তো দ্বিতীয় প্রশ্নটা হলো যে শুক্রবার সমাবেশের মধ্য দিয়ে সেই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই অবস্থান অব্যাহত থাকবে বিচার না হওয়া পর্যন্ত। তো আমরা জানি যে বিচার তো আহ, একটা বিচারিক প্রক্রিয়া আছে, আইন আদালতের মাধ্যমেই তো বিচার হবে। তো সেই বিচার তো এমন না যে চট জলদি 15 দিন 1 মাসের মধ্যে হয়ে যাবে। তো এর মধ্যে তো নির্বাচনটাও 12ই ফেব্রুয়ারি। তাহলে এই ঘোষণাটা নির্বাচনকে প্রভাবিত করবে কিনা, বা এই পরিস্থিতির সুযোগ কেউ নেবে কিনা? আমার এটা মনে হয় না। মনে হয় না কেন আমি বলি জিনিসটা, যে ইনকলাব মঞ্চের, ইনকলাব মঞ্চ যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, একটা মানে আপনার প্রতিষ্ঠান, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, কিন্তু সেটা তো একটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা, একটা সাংগঠনিক একটা চেহারা আছে। কিন্তু এই চেহারাটা কিন্তু আমরা অতটা কেউ জানতাম না। আমরা এই চেহারার ফেস হিসেবে হাদিকে চিনতাম, হাদি ছাড়া আর কেউ ছিল না। এখনো কিন্তু সেই জায়গাতেই তারা রয়ে গেছে। হাদি তো নেই, হাদি যে নেই এটা হলো বাস্তব। তো হাদি যা বলতে চেয়েছিলেন, যা করতে চেয়েছিলেন, সেটা মানে করাটাই ছিল মূল মূল লক্ষ্যটা। সেটি হলো সবচেয়ে ছিল প্রত্যাশিত। কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। এখনো তারা কিন্তু হাদিকে নিয়েই পড়ে আছে। এবং হাদি
হাদির মৃত্যু বিচার করতে হবে, গ্রেফতার করতে হবে। যেমন এখন দাবিটা কিন্তু তারা যে অবস্থান ধর্মঘট নিচ্ছে শাহবাগে, এখানে তাদের দাবিটা কিন্তু হাদির হত্যাকারীকে গ্রেফতার করা। এখন হাদির হত্যাকারী যদি দেশের বাইরে চলে যেয়ে থাকে, গিয়েছে কিনা আমি জানি না, আমার কেন যেন মনে হয় যে এখনো যায় নাই, হয়তো দেশে কোথাও আছে, আমার ধারণা, আমি জানি না, তবু আমার ধারণা যদি গ্রেফতার করতে বলে করলো, যদি সে দেশের বাইরে চলে যেয়ে থাকে তাহলে গ্রেফতার কিভাবে করবে তার 7 দিনের মধ্যে? এটা কি সম্ভব? এখন যতদিন গ্রেপ্তার না হবে ততদিন কি তারা এটা চালাতে থাকবে? এটা আমার কাছে মনে হয় না খুব প্র্যাকটিক্যাল। মাসুদ, আমার মনে হয় গ্রেপ্তার না, আমি পরিষ্কারভাবে শুনেছি যে বিচার না হওয়া পর্যন্ত আহ, করতে হবে, উপদেষ্টাদেরকে এখানে আসতে হবে। আরেকটা হলো হাদি যার হাতে হত্যা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তারই সংগঠনের একজন সদস্য, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলীগ, আহ, মানে অন্য দল থেকে আসা। তো এখন ইনকিলাব মঞ্চের যারা মানে পেছন থেকে চালাচ্ছে, তারা কি আসলে ইনকিলাব মঞ্চের আসল, নাকি না ইনকিলাব মঞ্চেও অনেক গুপ্ত সংগঠন, অজানা অচেনা সংগঠনের নেতাকর্মীরা মানে ভিড়েছে একটা লক্ষ্য অর্জনের জন্য? এখন দেখেন, আপনি যে কথা বললেন এটা একটা সম্ভাবনার কথা বললেন, এটা হতেও পারে। আমি একদম উড়িয়ে দিব কোনো, উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন গুপ্ত রাজনীতির যে ধারা আমাদের দেশে চালু হয়েছে, এখন যে কোনো জায়গায় যে কারো গুপ্ত সংগঠন থাকতে পারে, লোক অন্য নামে ছদ্ম। যেমন আমরা তো দেখেছি যে শিবিরের লোকজন ছাত্রলীগের মধ্যে ছিল, এবং আমাকে অনেকে বলেছে এভাবে যে এই শিবিরের সঙ্গে যে একটা আমরা দেখেছি হেলমেট বাহিনী, কিছু হলে হেলমেট পরে ঝাঁপিয়ে পড়ে, এরা সবাই নাকি মানে ছাত্রলীগের যে হেলমেট বাহিনীটা ছিল, এরা নাকি বেসিক্যালি সবাই শিবিরের ছিল। এই শিবিরের লোকই যারা ছাত্রলীগে ছিল, তারা নাকি হেলমেট এই আক্রমণের বিষয়টাকে তারা নাকি মানে প্রচলন স্টার্ট করেছে আর কি। তো যদি এভাবে ঘটে থাকে তাহলে গুপ্ত বিএনপির মধ্যে শিবির অনেক আছে, এখনো হয়তো বা আছে। আবার ধরেন অন্য অন্য অনেক দল, সেই দলেও হয়তো অনেকে আছে। হয়তো আওয়ামী লীগের লোকজন এখন এই পদ্ধতি অবলম্বন করতেও পারে, তারা হয়তো শিবিরের মধ্যে ঢুকে যাবে, কে জানে। এখন এটা তো আর এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কি জানেন, আমি মনে করি এটা হলো ইসলামের ভাষায় এটা হলো মুনাফিকি করা। মুনাফিক বলে না, ইসলামে কিন্তু মুনাফিক খুব খারাপ, এটা কাফেরের চেয়েও মুনাফিক খারাপ ইসলামের ভাষা। এটা যে মনে করেন মানে তাদের ক্ষতি করার জন্য তাদের মধ্যে তাদের লোক সেজে থাকাটা, এটা হলো মুনাফিক। এটা ইসলামে একদম মানে মানে এটা একদম স্পষ্ট হয়ে বলা আছে। তো এখন এটা যেটা করেছে, মানে শিবিরের লোক ছাত্রলীগ সেজে যে ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা ছাত্রলীগের সঙ্গে তারা মুনাফিকি করেছে। আবার ওরকম ভাবে শিবিরের সঙ্গে মুনাফিকি করতে পারে আগামী দিনে, আমার ধারণা। আমি এটা বলছি আর কি, কারণ এখনো অনেকে বলে যে বিএনপির মধ্যে নাকি অনেক জামাতের লোক আছে, এটা অনেকেই আমি বলতে শুনি অনেককে বলি। আবার এখন এটাও তারা মনে করে যে আওয়ামী লীগের লোকজন অনেক এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখন ঢুকবে, কারণ তারা ওখান থেকে শিক্ষা নিয়েছে শিবিরের কাছ থেকে যে এইভাবে থাকা যায়। এখন এগুলো যদি পারে তাহলে ইনকিলাব মঞ্চে থাকতে অসুবিধা কি? থাকতেই পারে। ইনকিলাব মঞ্চে কেউ একজন গেছে মুনাফিকি করার জন্য, যে তারা হয়তো তাদের পারপাস সার্ভ করার জন্য তারা হয়তো ইনকিলাব মঞ্চে এখন সেভাবে নাচাবে, হতেও পারে। আমি বলছি না হয়েছে, যেহেতু তাদের প্রমাণ নাই, বাট হলেও অস্বাভাবিক কিছুটা হতেও পারে। তারেক রহমানের বাংলাদেশে আসার পর একটা নির্বাচনী মেরুকরণও আমরা দেখছি। সেই প্রক্রিয়ায় দেখছি যে আহ, তাদের মিত্রদের মধ্যেই একটা মানে অন্য ধরনের, যেমন গণ অধিকার পরিষদের সেক্রেটারি দানের শীষ নিয়ে লড়বেন বলে বিএনপিতেই জয়েন করলো। অন্যদিকে মান্না ভাইকে স্টেজে দেখা গেল না। আসম আব্দুর রব বললেন আহ, তারা আলাদাভাবে নির্বাচন করবে। এলডিপি কর্নেল ওলি তারাও বললেন। তাতে দেখা যাচ্ছে যে আহ, তারেক রহমান তার নিজের যেই বলয়টা, সেই বলয়টা কিন্তু মানে ঠিক আগের অবস্থানে থাকছে না, একটা মেরুকরণ হলো। এটা কি মানে ভালো দিকে টার্ন করলো, নাকি না একটা বিরূপ পরিস্থিতি তৈরি হলো? আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্ষতি হবে না। বিএনপি ওই সময়ে যখন তারা আওয়ামী এই তাদের যে জোটটা, এই জোটটা তো বেসিক্যালি হয়েছিল আওয়ামী বিরোধী রাজনীতি করতে যে। এখন তখন আওয়ামী বিরোধী রাজনীতি যেহেতু করতো তারা, তখন তাদের সঙ্গে যারা জোটে এসেছিল তারা খুব বড় কোনো দল না, খুব বড় কোনো জনসমর্থনওয়ালা দল তাদের সঙ্গে ছিল না। কিন্তু এই এই যে দলগুলো কারোরই কোনো বড় জনসমর্থন নাই। কি মান্না ভাইয়ের দল বলেন, নাগরিক ঐক্য, অথবা আসম রবির জাসদ, অথবা অলি আহমেদের এলডিপি,
এদের কারোরই কোনো বড় জনসমর্থন ছিল এটা আমি মনে করি না। সবারই হয়তো যেমন মান্না ভাইয়ের ওনার আসলে কোনো জায়গায় নেই। উনি বগুড়াতেও জনপ্রিয় না, ঢাকাতেও জনপ্রিয় না, উনি ব্যক্তি হিসেবে বড় নেতা, এটা ঠিক আছে। আর অলি আহমেদ সাহেবের ওনার এলাকায়, চট্টগ্রামের ওনার এলাকায় একসময় ওনার দাপট ছিল, বাট সেটা এখন ওনারও বয়স হয়েছে, কাজে ওটা খুব একটা কার্যকর বলে আমার কাছে মনে হয় না। আসম রবের কোনো নাই, আসম রব লক্ষ্মীপুরে যে জায়গাগুলো ওনার নকশা এলাকায়, ওই এলাকাগুলোতে ওনার অবস্থান এখন আগের মতো নাই, কারণ উনি নিজেও বয়স হয়েছে অনেক। আমি মনে করি এনাদের কোনো নাই, মানে মানে ব্যাপক মানে নিশ্চিত কোনো আসন আছে এটা আমার কাছে কখনোই মনে হয় না। আসলে দেখেন, সব কিন্তু চেঞ্জ হয়ে যায় দিনের কালের মানে আপনার আবর্তে অনেক চেঞ্জ হয়। যেমন একসময় আমরা মনে করতাম কি, আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়াতে দাঁড়ালে উনি এমপি হবেনই হবে, ওনার কি মার্কা না মার্কা এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা কিন্তু আমরা দেখতাম, মনে করতাম। একই রকম মনে করতাম অলি আহমেদের কথা, যে অলি আহমেদ তার এলাকায় এত জনপ্রিয়, উনি 2 আসনে দাঁড়ালে উনি পাশ করে যান। কিন্তু সেই সমস্ত মিথ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। গত নির্বাচন আমরা দেখেছি যে আনোয়ার হোসেন মঞ্জু তার যে এপিএস ছিল, তার কাছে গোহারা হয়েছে, তারই এপিএস তার কাছে হেরে গেছে, হারতেন না। এবং সে লোক, সে ওই লোক ছিল স্বতন্ত্র, তার এপিএস স্বতন্ত্র দাঁড়িয়েছিল, উনি আওয়ামী লীগের মানে এই সাপোর্টে দাঁড়িয়েছিলেন, তাও উনি হারছেন। তো ভাই এগুলি তো রিয়েলিটি, চেঞ্জ তো হয় মানুষের মধ্যে। ওই এক সময় বট গাছ ছিল, সেই বট গাছ একসময় মারা যায়, সব বট গাছের মৃত্যু আছে। তো এখন ঠিক আছে, বড় বৃক্ষ একসময় তারা ছিলেন, ওই অবস্থাটা নাই এখন। তারা আসলে বিএনপির জন্য আমি মনে করি একটু বোঝা হতো। বোঝা এই কারণে, আসম রবের আসনে বিএনপি ভালো ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট আছে। এমনকি অলি আহমেদের এলাকায় বিএনপি ক্যান্ডিডেট খারাপ হবে তা না, বরঞ্চ অলি আহমেদ থাকলেও সমস্যা হতো। কাজে নতুন নতুন ক্যান্ডিডেট ভালো, বিএনপি কোনো ক্ষতি হবে না। আবার ওনারা যেটা গিয়েছেন, ওনাদেরও কিছু অভিমান আছে, কিছু আভিজাত্য আছে, ওনারা মনে করেন আমি এত বড় দল, এত এত বড় নেতা, আমি কেন মাত্র একটা আসন পাবো, আমি কেন মাত্র 10টা আসন পাবো না। এই যে এই বিরোধগুলো, এগুলো ওনারা কাটিয়ে উঠতে পারেন না। কাজে এইগুলি স্বাভাবিক ঘটনা, এবং আমি মনে করি না যে জোটের কোনো ক্ষতি হবে। তো এখন আহ, এখন তারেক রহমান রিয়েল এখন দেশে আসার পর একটা নতুন পরীক্ষা, যে তার সময় নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, নির্বাচন পরবর্তী যদি ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার পর সে বিরোধী পক্ষের সাথে কেমন আচরণ করছে সেটা বোঝা যাবে। আবার গণমাধ্যম দেখা যাচ্ছে যে এমন এক ধরনের প্রচার করছে, অনেকটা অনেকে বলছে তোষামোদী। তো এটা তারেক রহমান এগুলিকে কিভাবে হ্যান্ডেল করবে, এটাও তার জন্য একটা পরীক্ষা কিনা, শুরু হলো কিনা? হ্যাঁ, এটা একটা বড় পরীক্ষা। বড় পরীক্ষা, দেখেন কতগুলি বিষয় আমি এর মধ্যে দেখা শুরু করেছি, যে গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আগামীতে। কারণ গণমাধ্যমগুলো আমি দেখেছি তার দিকে স্থাপকতার মধ্যে এত নেমে গেছে। আমি কালকে পত্রিকাগুলো স্টাডি করলাম একটুখানি, করে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম আমার চ্যানেলে। সেখানে আমি দেখে আমি হতাশই হয়েছি, যে একটা 12 পৃষ্ঠার পত্রিকা, 12 পৃষ্ঠার পত্রিকার 3টা পৃষ্ঠায়, মানে 1/4 25% স্পেসটা। আমরা ইউনিভার্সিটি যখন পড়তাম, আমরা যখন আমরা কন্টেন্ট অ্যানালাইসিস করতাম না, যে কোন কন্টেন্ট কতটুকু, 25% কন্টেন্ট এই পত্রিকা বিজ্ঞাপন সহ, তারেক রহমান ছাড়া আর কিচ্ছু নাই। তা আপনি বলেন ভাই, ঠিক আছে এটা বড় ঘটনা, লিড হবে, কোনো সমস্যা নাই, কিন্তু পুরো 3টা পৃষ্ঠায় তারেক রহমান ছাড়া আর কিচ্ছু নাই, এটা কি করে সম্ভব? তো এটা কি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তারা তেল দেওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। তো একটা হলো, 2টা পত্রিকা আমি এরকম দেখেছি, একটা হলো কালবেলা, আর একটা হলো আমাদের সময়। এই 2টা পত্রিকার 3টা পৃষ্ঠা, 3 পৃষ্ঠা জুড়ে তারেক রহমান ছাড়া আর কিচ্ছু নাই। তার মানে মানে কি, নিজেদের স্বাধীন হবার কোনো চেষ্টা নেই। না। এখন আমার কথাটা হলো কি, এই যে আপনি তেল দিচ্ছেন, এটা কেন? দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে এখন মিডিয়াগুলো খুবই অনিরাপদ অবস্থায় আছে, খুবই ভালনারেবল অবস্থায় আছে। কিছু একটা হলেই ভাঙচুর, মিডিয়া এগুলো যেটা আমরা যেটা দেখলাম প্রথম আলো এবং এলিস্টারকে নিয়ে দেখলাম। তো এই জায়গা থেকে তারা এক ধরনের সাপোর্ট চাচ্ছে, তারা তাদের সাপোর্ট চাচ্ছে। আর 2 নম্বর হলো, তারা আগে তাদের হয়তো কোনো ব্যবসা বাণিজ্য আছে, এবং সেই ব্যবসা বাণিজ্যে তাদের সরকারের সমর্থন দরকার, এবং তারা মনে করে সরকারকে আমি খেপাবো না, এবং তারা ধরে নিয়েছে যে তারেক রহমান হচ্ছে ভার্চুয়ালি নেক্সট গভর্নমেন্ট, এবং সেইভাবে ধরে নিয়ে তাকে সে এখন থেকে তেল দেওয়া শুরু করছে, যেন বলার চেষ্টা করছে যে আপনার জন্য আমরা কতটা নিবেদিত প্রাণ, যে আমাদের মূল পাতা, যত পাতা নিউজ আছে
তার মধ্যে 4 ভাগের 1 ভাগে আপনার জন্য, আর বাকি 2 ভাগ হলো সারা দুনিয়ার জন্য। তো এটা চলছে এই প্রতিযোগিতা। আমরা কিন্তু এই প্রতিযোগিতা দেখে দেখে অভ্যস্ত। আমরা শেখ হাসিনা আমলে এটাই দেখেছি। এটি হলো সবচেয়ে ভয়ের কথা। ভয়ের কথা এরকম, এরকম শর্তহীন স্তুতি কিন্তু একজন মানুষকে স্বৈরাচারী বানায় দেয়। এখন তারেক রহমান এই স্তুতিটাকে কতটুকু গ্রহণ করবেন, কতটুকু করবেন না, এটা ওনার ব্যাপার। উনি কি হবেন, কি করবেন, এটা ওনার ব্যাপার। তবে আমি একটা আশার জায়গা দেখি। আপনি নিশ্চয়ই মনে আছে, ইংল্যান্ড থেকে ফেরার সময় একটা অনুষ্ঠানে উনি বলছিলেন, সেখানে ওনাকে তারেক ভাই জিন্দাবাদ অমুক তমুক বলতেছিল। উনি কিন্তু বলছিলেন যে আই লাইক ইট। উনি এগুলি পছন্দ করছেন না। এখন এই যে পছন্দ করছেন না, এই মেসেজটা আমাদের মিডিয়াগুলো সহ আমাদের অন্যান্য যারা আছেন সবাই যদি নিতে না পারেন, বুঝতে না পারেন, এটা হলো একটা দুর্ভাগ্যের ব্যাপার। এবং তারেক রহমান যদি ওই আগের কথায় স্থির থাকতে না পারেন, সেটা হবে একটা দুর্ভাগ্য। তার উপস্থিতিতেই নির্বাচন হচ্ছে, অংশগ্রহণে সেই নির্বাচন ওই যে সুষ্ঠু হবে কিনা, দলকে মানে অর্থাৎ নির্বাচন যে মানে জালিয়াতি করা, জবরদখল করা, যে অভিযোগগুলো ছিল তারেক রহমানের আসার পর সেই পরিবেশটা থাকবে কিনা, নির্বাচনী পরিবেশটা, এবং পরবর্তীতে যদি সরকার গঠন করে তাহলে বিরোধী দলের সাথে কেমন আচরণ করবে, এটাও তো তাকে পরীক্ষা দিতে হবে। কি মনে করেন? এটা হলো সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। এটা কিন্তু পরীক্ষা না, এটা হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা এই কারণে যে উনি যখন, ধরা যাক আমি কথা কথা ধরি যে এটা মানে বিএনপি ক্ষমতা আসলো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে বিএনপির প্রধান বিরোধী দল হবে কি? জামাত ইসলাম। এই তো হবে। জামাতের সঙ্গে এখন এনসিপি কি হবে কিনা যাই না, হতেও পারে, শুনতেছি। যদি হয় তাহলে জামাত ইসলামের সবচেয়ে বড় বিরোধী দল। জামাত ইসলামের সঙ্গে বিএনপির পার্থক্য থাকবে কি? অনেক। এটা কিন্তু কেবল আসনের পার্থক্য না। আমি আপনাকে বলি একটা কথা, 2008-এর নির্বাচনে কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বিশাল পার্থক্য ছিল আসনের, কিন্তু ভোটের পার্থক্য কিন্তু অত বেশি ছিল না। কিন্তু এখানে কিন্তু ভোটের পার্থক্যটা অনেক বিশাল হবে, ভোটের অনেক বিশাল পার্থক্য হবে। এটা যদি হয়, আমার যেটা ধারণা, এই ধারণা মিথ্যা হতে পারে, আমি জানি না, ভুলও হতে পারে, তো আমি ধরে নিচ্ছি যদি হয়, তখন সমস্যা যেটা হবে যে জামাত যদিও বিরোধী দল, যেমন আগের বার যেমন ছিল যে জাতীয় পার্টি বিরোধী দল, কিন্তু আসলে কি জাতীয় পার্টি বিরোধী দল ছিল? না, আসলে বিরোধী দল ছিল বিএনপি। কিন্তু জাতীয় পার্টির বিরোধী দল হয়ে আবার সে সরকারের পক্ষে ছিল। এখন কি হবে? এখন বিএনপি কে হ্যান্ডেল করতে হবে দুটো বিরোধী দলকে। একটা বিরোধী দল হলো মানে পার্লামেন্টে থাকবে জামাত ইসলামী, তারা কিন্তু বিএনপি কে এক চুল ছাড় দিবে না, মাথায় রেখে। আবার মাঠের বিরোধী দল সেটা হবে আওয়ামী লীগ। কাজে বিএনপির জন্য কিন্তু খুব যে স্মুথ হবে সরকার পরিচালনাটা, এটা মনে করার কোনো কারণ নেই। এখন বিএনপি যদি কি করবে, তারা কিভাবে আওয়ামী লীগকে হ্যান্ডেল করবে, সেটা হলো একটা বড় প্রশ্ন। রাইট, এক্স্যাক্টলি। মানে এটা একটা, আর সবচেয়ে বড় কথা হলো এই ছাত্র সংসদের নির্বাচনগুলোতে শিবির অলরেডি, এবং এই পরের যদি নির্বাচনগুলি না হয় তাহলে কিন্তু পুরো ব্লেমটা আসবে। আপনার কাছে তাই মনে হয় না? জি না, ছাত্র সংসদের নির্বাচন কিন্তু অন্য একটা মানে প্রাসঙ্গিকতা আছে। ওই প্রাসঙ্গিকতা আগামীতে আর পাবেন না। আমি তো মনে করি শিবিরের এই যে জয় জয়কার ছিল কয়েকটা জায়গায়, আপনি নির্বাচনের পর এটা দেখবেন না, দেখবেনই না একদম। কারণ শিবিরকে মানুষ কিন্তু ভোট দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ওদের যে আচরণ কর্মকাণ্ড যেটা শুরু হয়েছে, আমরা যেটা দেখছি, মানে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিএস ডিনদের জন্য নিজেই পদত্যাগপত্র লিখে নিয়ে যায়, বলে আপনি খালি সিগনেচার করেন। ভাই এগুলি তো ছাত্রলীগ আমলে অনেক কিছু করছে না, কিন্তু এগুলি কিন্তু হয় নাই, এগুলি কিন্তু হয় নাই। তারপর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক ক্যাম্প, তার যে বিভিন্ন রকম কথাবার্তা শুনতেছি, অথবা একজন শিবিরের লোক দেখলাম যে দৌড়ায় যাচ্ছেন, তাকে মানে টেনে ধরার একটা দৃশ্য দেখলাম সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ ওটা দেখলাম, আমি ওটা বলছিলাম। এগুলি কিন্তু আগে দেখিনি ভাই, এগুলি কিন্তু আগে দেখিনি। মানে এরা যেন সময় নিচ্ছে না, এরা যেন তাড়াহুড়া করতেছে, এরা যেন বিপরোয়া হয়ে গেছে। এইগুলো সাধারণ স্টুডেন্টরা ভালোভাবে নেবে না। ওরা ভাবছে আমরা খুব বিরাট একটা কিছু পেয়ে গেছি, কিছুই পার নাই। বাংলাদেশে সমর্থন পাওয়া যত সহজ, সমর্থন হারানো তার চেয়েও দ্রুত বেগে হয়। আচ্ছা মাসুদ কামাল, আপনাকে শেষ প্রশ্নটা করি। অপরদিকেও আর একটা মেরুকরণ দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে জামাতের সাথে এনসিপির একটা মেরুকরণ হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখা যাচ্ছে যে এই মেরুকরণের পর্যায়ে
আবার ইসলামী আন্দোলন চরমোনাই এবং মামুনুল হক তারা আবার সরে যাচ্ছে। তো ওই ওই প্রান্তের মেরুকরণ এনসিপির জামাতের জোটে যাওয়া, এই মিলে আপনি এটাকে কি দেখতেছেন, কিভাবে বুঝতেছেন? এনসিপি এবং জামাত একত্রিত হওয়াটা এনসিপি এবং জামাত দুই দলের জন্যই ক্ষতিকর হবে, যা দুই দলের জন্যই ক্ষতিকর হবে। তবে জামাতের ক্ষতি হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ একটা বড় দল, তারা ম্যানেজ করে নিবে। কিন্তু এনসিপির যে ক্ষতিটা হবে সেটা এনসিপি জীবনে ম্যানেজ করতে পারবে না। কোথায় পাবেন আমি সেটা আপনাকে বলি। যেমন ধরেন, এনসিপি জামাতের কাছে কয়টা আসন চাবে? 30টা, 40টা, ধরলাম 50টা, 50টা আসন। তাহলে 50টা, এনসিপি একটা নতুন দল, কিন্তু এই 50টা আসনে এনসিপি থাকবে, এনসিপির লোক থাকবে। এনসিপি কে ভোট দেওয়ার জন্য জামাতের লোক হয়তো বসবে, বলবে, রিকোয়েস্ট করবে। কিন্তু বাকি যে 250 আসন, সে 250 আসনে কিন্তু এনসিপির কোনো অস্তিত্বই থাকবে না। ওই 250 আসনের লোক এনসিপির যে কি মানে আদর্শ জানতেই পারবে না। একটা নতুন দলের জন্য এর চেয়ে বড় ক্ষতি করার কি হতে পারে? আবার অপরের দিকে দেখেন, যে 50টা আসনে এনসিপির পক্ষে জামাত নামবে, সেই 50টা আসনে কিন্তু জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে না, জামাতের রাজনীতি কিন্তু থাকবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা নতুন দল হিসেবে এনসিপির জন্য বড় ধরনের ক্ষতিকর ঘটনা ঘটবে। আবার আরেকটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হলো এনসিপি সঙ্গে জামাত যে আঘাত করছে, নির্বাচনী জোট করছে, এই জোটটা কিন্তু তারা করতেছে বেসিক্যালি ইসলামী আন্দোলনকে না পাওয়ার কারণে। ইসলামী আন্দোলন তারা হয়তো অনেক বেশি আসন চাচ্ছে, হয়তো এই জন্য তারা ইসলামী আন্দোলনের সঙ্গে একটা বার্গেন করতে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আপনি মানবেন, গত 5-7 বছরে, গত 10 বছরে ইসলামী আন্দোলন নাম জানি না, কিন্তু হাত পাখাটা কিন্তু জনপ্রিয় ছিল। হাত পাখাটা কিন্তু মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলনের দাবিকে, হাত পাখার দাবিকে জামাত যদি ইগনোর করে, তাহলে জামাতও লস করবে। যে জায়গায় হাত পাখা নাই, সেই হাত পাখা যদি ওই জায়গাগুলোকে জামাতকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু দাঁড়িপাল্লার ভোট বাড়বে, অনেক বাড়বে, অনেক বাড়বে। কাজে এই আমি যদি রাজনীতির মানে ভোটের মানে সমীকরণটা এভাবে বিবেচনা করি, তাহলে আমি মনে করি জামাত এবং এনসিপি দুইজনের জন্য এটা ক্ষতি হবে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। দর্শক শুনছিলেন সাম্প্রতিক রাজনীতি, মেরুকরণ, ভবিষ্যৎ রাজনীতির যে সম্ভাবনা, শঙ্কা, সম্ভাবনা, সবগুলো একটা বিশ্লেষণ। আমাদের এই আলোচনা নিশ্চয়ই আগামীতে অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।